কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ। ২৬ মে থেকেই তিনি দায়িত্ব নিচ্ছেন। জুন মাসে তার বিশ্বকাপ বাছাই পর্বে দুটো ম্যাচ এবং ২৬ তারিখে তিনি দলও ঘোষণা করবেন। কার্লো আনচেলত্তি টু ব্রাজিল ঘোষণা হয়ে গেছে, যদিও রিয়াল মাদ্রিদ তিনি ছাড়ছেন সেটার অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, কিন্তু সেটা কেবলই সময়ের ব্যাপার। এই প্রথমবারের মতো জাতীয় দল সামলাবেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান ডন কার্লো। ২৬ মে তার দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু তার রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি রয়েছে ১ জুন পর্যন্ত। ঘটনা হচ্ছে যে তার মায়োর্কার সঙ্গে যে প্রেস কনফারেন্স রয়েছে, সেই প্রেস কনফারেন্সে কার্লো আনচেলত্তি সম্ভবত অফিসিয়ালি ঘোষণা দেবেন যে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ছেন রিয়াল মাদ্রিদ থেকে। তখন হয়তো একটা অফিসিয়াল ঘোষণা আসবে এবং শেষ দিন অর্থাৎ ২৫ মে শেষ ম্যাচটা খেলার পর একটা গ্র্যান্ড ফেস্টিভ্যালের মাধ্যমে তাকে উদযাপন করে বিদায় জানানো হবে। ঠিক পরের দিনই তিনি ২৬ মে রিও ডি জেনেরিতো যে দল ঘোষণা করে ফেলবেন। মানে হোয়াট আ উইক ইজ ওয়েটিং ফর কার্লো আনচেলত্তি। দারুণ এক সপ্তাহ তার জন্য অপেক্ষা করছে, একই সঙ্গে ব্রাজিলের জন্য, যে ব্রাজিল এই মহান দায়িত্বটা বুঝিয়ে দিয়েছে কার্লো আনচেলত্তিকে। এরপরে তাদের লক্ষ্যটা কি হতে যাচ্ছে আমরা একটু এক নজরে দেখে নিই যে ব্রাজিল কোচের সঙ্গে কি করে তারা নিজেদের সমন্বয়টা ঠিক রাখছে। বুধবার, মানে এই বুধবার কার্লো আনচেলত্তির সঙ্গে দেখা করতে মাদ্রিদ পৌঁছাবেন ব্রাজিলের ন্যাশনাল টিম ডিরেক্টর রদ্রিগো কাতানো এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর জুয়ান। এই দুজন মিলেই মূলত ব্রাজিলিয়ান লিগ, কোপা লিবার্টাদোরেস, কোপা সুদানামেরিকানা এগুলো দেখে জাতীয় দলের ফুটবলারদের বিশ্লেষণ করেছেন এবং এরপরে ওই বিশ্লেষণের উপরে ভিত্তি করে ১৮ মে ঘোষণা করা হবে একটা প্রাথমিক লম্বা স্কোয়াড। ১৭ মে পর্যন্ত একটা ডেডলাইন ছিল, সে কারণে কোচের নাম ঘোষণা করার একটা তাড়াহুড়ো ব্রাজিলের দিক থেকে ছিল। এরপরে গিয়ে আমরা দেখব যে ২৫ মে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে কার্লো আনচেলত্তি শেষবারের মতো ডাগ আউটে দাঁড়ানোর পর মাদ্রিদকে বিদায় দিয়ে ছুটবেন ব্রাজিলের পথে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট কথা দিয়েছেন যে ২৬ মে রিও ডি জেনিরোতে থাকবেন কার্লো আনচেলত্তি। সেখানে গিয়ে তিনি তখন তার দল ঘোষণা করবেন। ৬ জুন আনচেলত্তির প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে, আর ১১ তারিখ ব্রাজিলের প্রথম ম্যাচ পারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের ঘরের মাঠে। ব্রাজিল যে দলটা পৃথিবীর সবচেয়ে সফল দল এবং যারা দায়িত্ব বুঝিয়ে দিয়েছে কার্লো আনচেলত্তিকে, যিনি একজন ভিনদেশি। আপনার কাছে অবশ্য মনে হতে পারে যে এই প্রথম একজন ভিনদেশিকে ব্রাজিল তাদের দায়িত্ব দিল। ঘটনা আসলে তা নয়। একজন আর্জেন্টাইনও মাঝখানে ব্রাজিলের দায়িত্বটা সামলেছিলেন, তার নাম ফিলিপো নুনিয়েজ। তিনি একটা ম্যাচে ছিলেন ১৯৬৫ সালে, সে প্রস্তর যুগের কথা, এর আগেরগুলো। কিন্তু কার্লো আনচেলত্তিকে যখন আনা হলো, প্রত্যাশা তো আসলে অনেকখানি। প্রত্যাশা এমনটাই যে সেরা দল যারা সব কিছু অর্জন করেছে বিশ্বকাপের মঞ্চে, ৫টা বিশ্বকাপ, সেই সেরা দল সব কিছু অর্জন করা কোচকে নিয়ে এসছে এবং প্রত্যাশাটা সেখানেই অনেক বেশি। কারণ এদনালদো রদ্রিগেজ, সিবিএফ এর প্রেসিডেন্ট, এত বছরের স্বপ্ন, যিনি দেখতে চাচ্ছেন যে এই সেরা কোচকেই ব্রাজিলের কোচ করার জন্য, এবং সেটা হয়েছে শুধুমাত্র কৌশলগত কারণে। কার্লো আনচেলত্তি আমাদের কোচ হয়ে আসছেন না, বরং সারা বিশ্বকে আমরা জানান দিতে চাই যে সেরা জায়গাটা আমরা ফেরত নিতে এসেছি। তিনি ইতিহাসের সেরা কোচ আর আমরা ইতিহাস সেরা দল। একসঙ্গে আমরা গৌরব আর সাফল্যের নতুন অধ্যায় রচনা করব। নতুন অধ্যায় রচনা করা ব্রাজিলের জন্য খুব জরুরি। কার্লো আনচেলত্তিকে এই কারণেই আনা হয়েছে, যদি কোনো নন ব্রাজিলিয়ান, যিনি ব্রাজিলিয়ানদেরকে সামলাতে পারবেন এমন যদি পৃথিবীতে কেউ থেকে থাকেন, তবে সেটা কার্লো আনচেলত্তি। তার সিভি সব কিছু বলে দেয়, যে সিভি নিয়ে তিনি এত বছর ধরে কোচিং করাচ্ছেন। অথচ তিনি একসময় বলেছিলেন, যখন তিনি রেজিয়ানাকে ফার্স্ট ডিভিশনে তুলেছিলেন সেরিয়াতে, তখন তিনি বলেছেন তিনি হয়তো আর ৪ বছর চাকরি করবেন, এরপর তিনি চাকরি করবেন না। তারপর আরও ২৫ বছর পার হয়ে গেছে ২০০০ সালের পর, সেটা ১৯৯৬ সালের কথা বলছি, সেই ৪ বছর, তারপর ২৫ বছর। ব্রাজিলের জন্য জেতাটা খুব জরুরি, সেটা বিশ্বমঞ্চে, বিশ্বকাপে বা অন্য যে কোনো কিছুই। সেই গৌরবটা ব্রাজিলের ক্ষয়ে গেছে অনেকটাই। তার কারণ হচ্ছে, আপনি বলতে পারেন যে ইউরোপিয়ান সিস্টেম, সাম্বা ফুটবল, এর মিশেলটা কোনোভাবে আসলে ঘটছে না। সেই তুলনায় ব্রাজিলিয়ানদেরকে যেভাবে কার্লো আনচেলত্তি এর আগে ম্যানেজ করে এসেছেন, সে এসি মিলান থেকে শুরু করে, জুভেন্টাস থেকে শুরু করে এসি মিলানে, তার পরবর্তী ক্যারিয়ারের সব পর্যায়ে, সেই সিভিটার কারণে বেসিক্যালি ব্রাজিল এখন স্বপ্ন দেখছে তার হয়ে।
সব মিলে 43 জন ফুটবলার কার্লো আনচেলত্তির আন্ডারে খেলেছেন ব্রাজিলিয়ান, এবং এই সময়টায় রেজিয়ানা, পার্মা, ইউভেন্টাস, এসি মিলান, চেলসি সবগুলো জায়গায় তিনি লিগ জিতেছেন, তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এই রেজিয়ানার আগে তিনি ছিলেন ইতালির অ্যাসিস্ট্যান্ট কোচ, সেই বিখ্যাত আরিগো সাক্কির আন্ডারে 4-4-2 এর দীক্ষাতার। এরপরে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন, আবারও রিয়াল মাদ্রিদ। যখন তিনি বিদায় নিচ্ছেন তখন তিনি যাচ্ছেন ব্রাজিলে। এই সময়কালে আপনি যদি কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারটাও একটু এক নজরে ব্যাখ্যা করার চেষ্টা করেন, ওই 94 ফাইনালে ব্রাজিলের কাছেই ইন্টারেস্টিংলি হারার পরে কার্লো আনচেলত্তি একটা সাইডে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি আরিগো সাক্কি মাঝখানে দাঁড়িয়ে আছেন, এবং তারপর থেকে তিনি ওই 4-4-2টাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন। আমরা কিন্তু রিয়াল মাদ্রিদেও গেল 2টা মৌসুম ধরে আবার ওই 4-4-2 ফরমেশনের নতুন উত্থান বা উপাখ্যান দেখতে পেয়েছি। ব্রাজিল দলে যখন তিনি আসছেন, যদি আমরা ফরমেশনের আলাপ করি, যদি আমরা ট্যাকটিক্যাল আলাপ করি, তাহলে সেই জায়গায় ভিনিসিয়াস, নেইমার হয়তো এই মুহূর্তেই খেলতে পারছেন না, কিন্তু এই ধরনের ফুটবলারদেরকে কন্টেইন করার জন্য যখন ওই ড্রেসিং রুমে একবার আনচেলত্তি ঢুকবেন, তখন তাকে নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকবে না ব্রাজিল। এখানেই মজার কথাটা, সেটা হচ্ছে যে আরিগো সাক্কির ওই রিজিড, এখন রিজিড বলছি কারণ সেই এখন রিজিড বলা যেতেই পারে। আপনি কখনো শুনেছেন যে there is any kind of Ancelotti school of thought বা Ancelotti school of anything? There is Pep Guardiola school of thought, there is Jurgen Klopp school of thought, Mourinho school of thought, but there is no Carlo Ancelotti school of thought. Carlo Ancelotti's স্পেশালিটি এটাই যে তিনি ম্যান ম্যানেজমেন্টটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে তিনি সবসময় খুবই ফ্লুইডলি দল বুঝে, মানুষ বুঝে ম্যানেজ করে এসছেন। যে লোকটা আপনার রোনালদো নাজারিওকে কোচিং করিয়েছেন, রোনালদোর বয়স হচ্ছে এখন 50-এর উপরে, তিনি এখন জুড বেলিংহামকে কোচিং করান যার বয়স 21। তিনি মালদিনির কথা বলেন, মালদিনির কথা, মানে আমরা ব্রাজিলিয়ানদের কথা বলছি, স্ট্রিক্টলি ব্রাজিলিয়ান। আপনাদের ব্রাজিলিয়ান কি পরিমাণ ব্রাজিলিয়ান তার আন্ডারে খেলেছেন, সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কাকা। এই নামগুলো আপনি দেখেন, আপনি ব্রাজিলিয়ানদের তো আসলে স্বপ্ন না দেখার কোনো কারণ নাই, এবং এরা সবাই ফ্লারিশ করেছেন কার্লো আনচেলত্তির আন্ডারে। কার্লো আনচেলত্তির আন্ডারে সবচেয়ে বেশি ফ্লারিশ সম্ভবত করেছেন ভিনিসিয়াস জুনিয়র। যখন ভিনিসিয়াস জুনিয়রকে একের পর এক সমালোচনা সহ্য করতে হচ্ছিল 2020-21 সালের পর থেকে, বরং ওই ভিনিসিয়াস জুনিয়রকে ফ্রিডমটা দিয়েছিলেন হচ্ছে কার্লো আনচেলত্তি, যে সিজনে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেন 21-22 মৌসুমে। তারপর রদ্রিগোর কথা বলুন, আরও অনেকেই রয়েছেন যারা কার্লো আনচেলত্তির অধীনে, যে এদের মিলতাও তো আছেনই, মার্সেলো রয়েছেন, যখন তিনি লা ডিসিমা জিতেছেন মার্সেলো ওয়াজ ইনস্ট্রুমেন্টাল। অ্যালেক্সের কথা মনে আছে পিএসজিতে এবং চেলসিতে। সবকিছু মিলিয়ে আসলে আনচেলত্তির অধীনে ব্রাজিলিয়ানদের খেলার ধরনটা, তারা যে স্বাধীনতাটা পেয়ে এসছেন, সেটা সবসময় সবার মাথায় ছিল, এবং সেটা ব্যাপারটা বিচারে নিয়েই আসলে আনচেলত্তি এখন ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। কিন্তু ঘটনাটা এটাই যে কাজটা কখনো বিশ্বকাপে কেউ করতে পারেনি, একজন ফরেনার হিসেবে কেউ বিশ্বকাপ জেতাতে পারেন নাই দলকে, সেটা কি কার্লো আনচেলত্তির পক্ষে আদৌ করা সম্ভব কিনা? 26 বিশ্বকাপের আগে আর 4টা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কার্লো আনচেলত্তি পাবেন, এবং আমরা ধারণা করতে পারি ব্রাজিল এইখান থেকে পথ হারাবে না। পয়েন্ট টেবিলেও তাদের যে অবস্থান, সেখান থেকে আপনি ধরে নিতে পারেন যে নতুন যে ফরম্যাট হয়েছে বিশ্বকাপের 48 দলের, সেখানে ব্রাজিল আসলে সরাসরি বাছাই করে নিতে পারবে, যদিও একেবারে গায়ে গা লাগা তাদের পারাগুয়ের সঙ্গে, উরুগুয়ের সঙ্গে। কিন্তু তাদের যে ফিক্সচারগুলো রয়েছে, রিমেইনিং ফিক্সচারগুলো, যে 4টা ম্যাচ বাকি রয়েছে ইকুয়েডর দিয়ে, যেটা শুরু হচ্ছে পয়েন্ট টেবিলের 2 নম্বর দল, সেখানে আপনি এক্সপেক্ট করবেন যে ব্রাজিল দলে কার্লো আনচেলত্তি তার নতুন যে ধারণা, সেটার ছিটে ফোটা শুরু থেকে দেখাতে চাইবেন। তার ছেলে দাভিদে আনচেলত্তি তার সঙ্গে যাচ্ছেন কিনা এটা এখনো পরিষ্কার নয়, কিন্তু আনচেলত্তি যে কাজটা খুব ভালো পারেন বা যে কাজটা করে তিনি আসলে বিখ্যাত, আপনি বলছিলেন ম্যান ম্যানেজমেন্টের কথা, তিনি যেটা করতে পারেন তিনি হচ্ছে পুরো ক্লাবটাও ম্যানেজ করতে পারেন। আপনি ওই সেই পার্মা থেকে চিন্তা করেন, আপনি সেই ইউভেন্টাসের কথা বলেন, এগুলো সব বড় বড় ফ্যামিলি তো চালায় ইতালিতে ক্লাবগুলো। আপনি বালুর্সকোনির কথা বলতে পারেন, এসি মিলানের 10 বছর এক্স্যাক্টলি। তো এরপরে এই যে এদনালদোর সাথে তার যে সম্পর্কটা, এটার ফলেই তো 2023 সালে বা 24 সালেও একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি হয়তো ব্রাজিলে যাবেন। পরে এদনালদো নিজেই তো সিন থেকে বের হয়ে গেলেন, তারপরে কার্লো আনচেলত্তিও রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তি করলেন। কিন্তু 1 বছর ঘুরতেই আর্সেনালের সঙ্গে ওই ম্যাচটার পরে গুঞ্জনটা খুবই জোরালো হলো। সম্ভবত এর পরেই ওই প্রক্রিয়া শুরু হলো, যেখান থেকে ব্রাজিল কিছুটা হলেও রিয়াল মাদ্রিদের কাছে ঋণী। তাদের কথাবার্তার ধরন দেখে যেটা মনে হচ্ছে, যেহেতু 26 তারিখে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে 25 তারিখের ম্যাচের পরে, এবং এই ইন দ্য মিন টাইম তিনি কথাও বলতে পারবেন ব্রাজিলের কোঅর্ডিনেটর বা ডিরেক্টর যারা তাদের সঙ্গে। না, ইনফ্যাক্ট এই কাজটা তিনি অলরেডি করা শুরু করে দিয়েছেন। তিনি অলরেডি ব্রাজিলের ফুটবল ফেডারেশন যারা স্কাউটিং এর দায়িত্বে রয়েছেন, তিনি লিলের একজন ফুটবলার, নাম
নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কাইও হেনরিক যিনি মার্সেইতে খেলছেন তাকে স্কাউট করতে বলেছেন। আরও অনেকগুলো ফুটবলের সঙ্গে তিনি পার্সোনালি কথা বলেছেন। তিনি নেইমারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, 10 মিনিটের একটা ভিডিও কলে কনভারসেশন তার হয়েছে। কাসেমিরোর সঙ্গেও তার যোগাযোগ হয়েছে বলে এরকম অনেক মিডিয়া তারাও প্রকাশ করছে। অর্থাৎ তিনি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কিছু একটা বলছেন। তিনি কি থিয়াগো সিলভাকে ফেরত আনবেন? এটা একটু বেশি হয়ে যায় না, হতে বলে ভালোই হতো, কিন্তু কথা হচ্ছে যে তিনি অলরেডি যোগাযোগের কাজটা বা ওই কমিউনিকেশনের কাজটা শুরু করে দিয়েছেন রিয়াল মাদ্রিদের বস থাকা অবস্থাতেও। সেক্ষেত্রে তাকে দুই একটা খোটা হয়তো শুনতে হতে পারে প্রেস কনফারেন্সে মায়োরকার সঙ্গে, যে তাকে প্রশ্ন করা হলো আপনি এখনো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে কেন কমিউনিকেশন করা শুরু করে দিয়েছেন, কিন্তু এটা আসলে এড়ানোর কোনো সুযোগ নেই, কারণ আপনাকে এই বড় দায়িত্বটা আপনি একদিন মোটা সময় পাচ্ছেন। আপনি 25 তারিখ আপনাকে বিদায় দেওয়া হচ্ছে, 26 তারিখ রিও ডি জেনেরোতে যে আপনি দল ঘোষণা করছেন। সো খুব দ্রুত আসলে ঘটনাগুলো হয়ে যেতে হবে। এটাও শোনা যাচ্ছে যে নেইমারকে রিইনস্টল করার জন্য তিনি খুব চেষ্টা করবেন। সান্তোসে তার কি অবস্থা, ফিজিক্যাল অবস্থা সবকিছু তিনি জানতে চেয়েছেন। কাসেমিরোর সঙ্গেও কাসেমিরোকে আসলে মিডফিল্ডে আনা হবে কিনা সেটাও একটা দেখার বিষয়। অ্যান্টনির পারফরমেন্স অনুযায়ী তিনি কতটুকু আসলে প্রভাব রাখবেন দলে সেটাও হয়তো একটা দেখার বিষয়। সো সবকিছু মিলে অলরেডি ব্রাজিল দলে কিরকম হতে পারে সামনের যে চারটা ম্যাচ রয়েছে, দুটো ম্যাচ তো হচ্ছে জুন মাসে, সেটার অবস্থাটা অলরেডি এখনই বোঝা যাচ্ছে। আনচেলত্তির দায়িত্ব নেওয়া ওভাবে শুরু করে দিয়েছেন। আপনি বলছিলেন যে নেইমারের কথা, কাসেমিরোর কথা, অ্যান্টনির কথা, আমি যেটা ধারণা করতে পারি যে আনচেলত্তি প্রথম যে কাজটা করতে চাইবেন এই দলটায় সেটা হচ্ছে নেইমারকে এনে এই দলটায় মূল জায়গাটায় আরও একবার ঢোকানো। কিন্তু এইটা তো তার উপরে নির্ভর করছে না, এটা নির্ভর করছে নেইমারের ফিটনেসের উপরে। তবে সেইটা যদি না হয় তাহলে ভিনিসিয়াস জুনিয়রই তার মেইন ম্যান হবেন, এইটা বোধহয় আমরা অবধারিতভাবে বলতেই পারি। সঙ্গে রদ্রিগো, অ্যান্টনি, রাফিনিয়া, তাদের কাছ থেকেই বোধহয় তার প্রত্যাশা থাকবে। কিন্তু ফরওয়ার্ড লাইন নিয়ে কথা না বলে আমার মনে হয় ব্রাজিলের মিডফিল্ডটা নিয়ে কথা বলা দরকার। কারণ যে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্বের ওই ম্যাচের পরে দরিভাল জুনিয়রকে স্যাক করা হলো, সেই ম্যাচে মিডফিল্ড বলে ব্রাজিলের আদতে কিছু ছিল না। এবং এই গেল 1.5 বছর 2 বছর সময়ে ব্রাজিলের যে কোচ এসেছেন আর গেছেন সবাই মিলে এই একটা জায়গাতেই খাবি খেয়েছেন যে এই দলটার কোনো মিডফিল্ড তারা তৈরি করতে পারেন নাই। ব্রাজিলের কিন্তু মিডফিল্ড যে খুব খারাপ বা একদমই চলে না এটা আপনি বলতেই পারবেন না। কারণ আপনি দেখেন ইয়ার অধীনে, এডি হাওর অধীনে যেভাবে গিমারেন্স পারফর্ম করেছেন, কিংবা উলভসের হয়ে আন্দ্রে যেরকম পারফর্ম করেছেন, আন্দ্রের পারফরমেন্স আর্জেন্টিনা ম্যাচে ওয়াজ নট গুড, নট ওয়ার্থ ইট। কিন্তু তারপরও তাদের যে ক্যালিবার রয়েছে, স্পেশালি গিমারাইন্স, আন্দ্রে, ওদিকে হচ্ছে যদি পাকেতার অবস্থা এখন ভালো না, আসলে বেটিং ওই স্ক্যান্ডালে তিনি জড়িয়ে তার অবস্থা বেশ খারাপ, তাকে ধরা যাচ্ছে না। কিন্তু আরও অনেকেই রয়েছেন, জোয়েলিংটন রয়েছেন, এরকম ভালো ভালো মিডফিল্ড, এরকম প্লেয়ারদেরকে মোটিভেট করাটা আসলে কার্লো আনচেলত্তি এর আগে করে এসছেন। যে প্লেয়ারদের ফর্ম খারাপ যায় তাদেরকে ধরে এনে তিনি বুঝিয়ে তাদেরকে দিয়ে ভালো খেলা বের করতে পারেন। এটাই হচ্ছে তার মূল একটা বড়। ন্যাশনাল টিমে তার কাজটা কি, মানে ন্যাশনাল টিমে একটা কোচের কাজ কি? ন্যাশনাল টিমের কাজ কিন্তু এইটাই যে আপনার কাছে যা আছে আপনি তো প্লেয়ার কিনতে পারবেন না, যে আপনার রাইট ব্যাক একটা নাই আপনি যে কিনে নিয়ে আসবেন, এটা তো পারবেন না। আমি জানি যে সারা জীবনে একজন ক্লাবম্যান ছিলেন এবং ক্লাবই তার সব কিছু ছিল, কিন্তু এখন যখন তিনি সময় পাচ্ছেন, একটা ম্যাচ খেলার পর তিনি এনাফ টাইম পাবেন আরেকটা ম্যাচের টাইম, মানে আসার আগ পর্যন্ত দলটাকে গোছানোর জন্যে, এইটা আনচেলত্তির যে বয়স বা যা অবস্থা সেই অনুযায়ী খুবই মানানসই। কিন্তু এইটাও একটা কথা যে ব্রাজিলে যখন তিনি কোচিং করাতে যাবেন, আমাদের বাংলাদেশে যেটা কিছুটা হয়েছে যে যখন একজন ফুটবলার বাইরে থাকেন তিনি যখন এসছেন তাকে ঘিরে কিছু আলোচনা শোনা গেছে না, যে তাকে মানিয়ে নেওয়ার জন্য কি করতে পারছে। ব্রাজিলে কিন্তু মিডিয়াতে এই খবর আছে যে ব্রাজিলের যারা কোচ আছেন, ব্রাজিলিয়ান কোচ, তারা কিন্তু এই ব্যাপারটা খুব একটা খুশি নন যে একজন ভিনদেশি লোককে দিয়ে তাদের জাতীয় দল ম্যানেজ করা হচ্ছে। ওটার সঙ্গেও কার্লো আনচেলত্তিকে একটা জায়গায় গিয়ে বোধহয় লড়াই করতে হতে পারে। এখানে একটা কন্ট্রাস্টিং ফিলসফি দেখেন, যারা এক্স প্লেয়ার্স, যারা ফুটবলটা মাঠে খেলেছেন, সবাই আনচেলত্তি আসাতে খুশি হয়েছেন। ইনফ্যাক্ট রিভালদো বিশাল একটা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে আনচেলত্তি আসাটা ইট আশার্স অফ আ নিউ এরা ইন ব্রাজিল। কারণ ব্রাজিল এত সময় ধরে ঢুকেছে যে কোন ফুটবলটা তারা খেলবে, তারা কি তাদের বিউটিফুল গেম সেই গেমের ধারাটা বজায় রাখবে নাকি ইউরোপিয়ান স্টাইলটা তারা অ্যাডাপ্ট করবে, এই উত্তর খুঁজতে খুঁজতে তারা 3টা কোচ স্যাক করেছে বিশ্বকাপের পর। এই স্যাকিং কালচারটা আসলে ব্রাজিলে মোটেও ভালো কিছু দেখায় না। সেখান থেকে উত্তরণের জন্য তারা একটা ডেফিনিটিভ রাস্তা বেছে নিয়েছে, সেটা বলতে পারেন
বিউটিফুল গেম এবং ইউরোপিয়ান গেমের একটা কম্বিনেশন, যেটা কার্লো আনচেলত্তি আপনাকে প্রোভাইড করতে পারবেন। আপনি আপনার নিজের খেলাটাও খেলতে পারবেন খুবই অল্প সেটআপের মধ্যে, খুবই অল্প ট্যাকটিক্যাল সেটআপ তো অবশ্যই আনচেলত্তি এটা ইমপ্লিমেন্ট করবেনই, কিন্তু তারপরও সেখানে প্লেয়ার্সরা প্রায়োরিটি পাবে। ভিনিসিয়াসকে আমরা ব্রাজিলের জার্সিতে কোনোভাবেই ফ্লারিশ করতে দেখি নাই, সেটা হয়তো আমরা দেখলেও দেখতে পারি। এই সিজনটা ভিনিসিয়াসের ওভারঅল ভালো যায় নাই, সেটা পরের সিজনে কিরকম যাবে বলা যায় না, কিন্তু এই রাফিনিয়াকে কার্লো আনচেলত্তির অধীনে খেলতে দেখতে আমি অ্যাকচুয়ালি মুখিয়ে আছি, অ্যাবসলিউটলি মুখিয়ে আছি। যে কারণে আরেকটা আলোচনা হবে একটু বেশি করে, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির বেতন। 7,70,000 ডলার হচ্ছে তার মাসিক বেতন, এবং সপ্তাহে বোধহয় সেটা কত দাঁড়ায়, সপ্তাহে বোধহয় 2 লাখের কিছু কম, ভাই 2 লাখের কিছু কম, মানে টাকা এটা হিসাব করলে এটা ক্যালকুলেটর আটবে না, দরকার নাই। তো এই টাকার অঙ্কটা যে কোনো ব্রাজিলিয়ান কোচের তুলনায় সিগনিফিকেন্টলি অনেক অনেক বেশি। আপনি আনচেলত্তিকে আনছেন এতটুকু টাকা দিবেন না? আপনি আনছেন 26 পর্যন্ত, এবং আপনি যদি এই কন্ট্রাক্টটাকে রিনিউ করাইতে পারেন, কার্লো আনচেলত্তি সেখান থেকেও টাকা পাবেন, মানে 30 পর্যন্ত গেলে, এবং তার লক্ষ্যটা থাকবে হচ্ছে হেক্সা, এবং হেক্সাটা শুধুমাত্র 26-এ না হলেও 30 পর্যন্ত, যদি পথ ঠিক থাকে সেই দিকে হয়তো ব্রাজিল আগাতে পারে। রিয়াল মাদ্রিদ তাদের লা দেসিমা ডেলিভার দেওয়ার জন্য কাকে এনেছিল? কার্লো আনচেলত্তি এনেছিল। কত বছরের খরা তিনি কাটিয়েছিলেন? প্রায় 11 বছর না, 12 বছর। লা করোনার সাথে ওই হার, এরপরে একটা না, 12 বছরের একটা খরা তিনি কাটিয়েছেন। সো এই হেক্সার জন্য ব্রাজিলের অপেক্ষা কত বছরের? আরো অনেক বেশি বছরের। সেই ডেডলকটা ভাঙার জন্য কার্লো আনচেলত্তির মতো নামই প্রবাবলি যথেষ্ট। সেটা এখন দেখার অনেক সময় বাকি আছে, 26 হয় নাকি 30-এ হয়, সেটার একটা দেখার ব্যাপার রয়েছে। আপনি যে টাকার অঙ্কের কথা বলছেন, আমি যতটুকু স্ট্রেট ফরওয়ার্ড জানি 10 মিলিয়ন ইউরো পাবেন। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ তিনি যেটা পাইতেন সেটাই তিনি পাবেন। যদি ওয়ার্ল্ড কাপ জেতেন তবে 5 মিলিয়ন ইউরো তিনি এক্সট্রা বোনাস হিসেবে পাবেন। বাট টাকার হিসাবটা মনে হয় আনচেলত্তি এত মাথা ঘামাবেন না, যদিও সেটা নিয়ে একটা নেগোসিয়েশনের ব্যাপার ছিল। তার মূল কথা হচ্ছে তিনি ইউরোপিয়ান গ্র্যান্ড স্টেজ থেকে বিদায় নিয়েছেন, বিদায়টা হয়তো অতটা সুখকর হয় না। তিনি মেজর কোনো সুখকর আর কি হবে, মানে উনার জেতার কিছু বাকি আছে, 5টা টপ লিগের 5টা লিগ উইনার, চ্যাম্পিয়ন্স লিগ উইনার রেকর্ড, আর কি চাইতে পারি আমরা একটা কোচের কাছ থেকে? আপনি এই কথা হয়তো 2 মাস পর আপনি ইজিলি বলতে পারবেন, কিন্তু একদম রিসেন্ট মেমোরিতে আপনি বার্সেলোনার কাছে 4-3 গোলে হেরে গেছেন। এই সিজনটা যথেষ্ট খারাপ গেছে, কারণ এই সিজনে সম্ভবত কার্লো আনচেলত্তি সবচেয়ে বেশি হার রিয়াল মাদ্রিদের হয়ে 14টা ম্যাচ তিনি হেরেছেন। সো সব মিলে আপনি হিসাব করতে যদি পারেন, তবে এই অধ্যায় শেষ হওয়ার পর মোটামুটি ইউরোপটা তিনি পেছনে ফেলে আসছেন। আমরা জানি না ব্রাজিল চ্যাপ্টার কবে শেষ হবে, ব্রাজিল চ্যাপ্টার শেষ হওয়ার পর তিনি আবার মানে পিভট করে ইউরোপে ব্যাক করবেন কিনা আমরা জানি না। মোটামুটি ধরতে পারেন যে এলিট লেভেলেই। আমাকে এবার এটা বলেন, এই যে এত প্লেয়ার নিয়ে যদি কার্লো আনচেলত্তি এই সিজনে কোনো সলিউশন বের করে না আনতে পারেন, 65 বছর বয়সে কেউ যদি দাবি করেন, তাহলে আনচেলত্তির সময় ফুরিয়ে গেছে। যেটা তো এভারটনে যখন তিনি গেছেন তখন লোকে তাই বলেছিল, তাই না? তো এরপর যদি কেউ বলে বসেন যে ট্যাকটিক্যালি তিনি এখন এইখানেও সলিউশন বের করতে পারবেন না, এবং কয়েকটা ম্যাচ পরে যদি আমরা দেখি যে বের করতে পারেন নাই, তখন তো ব্যাপারটা অনেক অনেক অন্যরকম হয়ে যাবে। মানে আই থিঙ্ক এখন রাস্তাটা খুব ন্যারো হয়ে আসছে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদে লাস্ট মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর মনে হয়েছে যে হি ইজ স্টিল এলিট, কারণ রিয়াল মাদ্রিদে অনেক ধরনের সমস্যা ছিল, সেটা সবসময় এলিট থাকবেন, কোনো সবসময় এলিট থাকবে, কিন্তু এলিটদেরও তো একসময় থামতে হয় আর কি। তো ওই থামাটা আসলে ব্রাজিলে গিয়ে থামতে হবে নাকি ব্রাজিলের পর মানে ও আবার ইউরোপে ফিরবে, নাকি সেটাই আসলে এখন ডেফিনিটিভ টাইম, মানে সময়টা ন্যারো হয়ে আসে। ভাই, ভদ্রলোকের 65 বছর বয়স, আর কত? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.